এইখানে দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের বাসভবনের সামনে এই দুপুরবেলা কি হচ্ছে আপনারা দেখতে পারবেন সবকিছু। যে আওয়ামী লীগ কর্মীরা ডক্টর ইউনূস আসছে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ঘরে ঘরে ঝগড়া লাগিয়েছে। সংসদ নির্বাচনের 3 মাস আগেই অন্তর্বর্তী সরকারকে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, অর্থাৎ এই সরকারের অধীনে নির্বাচন তারা চায় না। সরকার কি আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা অচিরেই তুলে নেবে সেরকম পরিস্থিতির দিকেই কি যাচ্ছে দেশ? ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার একের পর এক গর্ত খুঁড়ছে এবং এই গর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারই পড়ে যাবে, আওয়ামী লীগ ঠিকই উঠে দাঁড়াবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সুইমিং পুল, পুকুর বা নদী তো দূরের কথা, একটা চোরা বালিতে আটকে যাবে, একটা গর্তে পড়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে তারা টার্গেট করেছে। অত্যাচারের শিকার হয়েছে, তারপরেও শেখ হাসিনার কাছে কেউ আত্মসমর্পণ করেন। এই দেশের মানুষই নির্ধারণ করবে তাদের শাসক কি হবে। আমরা এটুকুই বলবো যে চক্রান্ত ষড়যন্ত্র এখনো কমছে না। পার্শ্ববর্তী দেশ তারা যখনই দেখেছে ডক্টর ইউনূস সাহেব এবং তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছে, বাংলাদেশের রাজনীতিতে স্মরণকালের ভয়াবহ জটিলতা শুরু হয়েছে। একটি ঘটনার সঙ্গে অন্য ঘটনা, একটি প্রেক্ষাপটের সঙ্গে অন্য প্রেক্ষাপট, সেই পরিস্থিতি রীতিমতো জগা খিচুড়িতে পরিণত হয়েছে। আগামীর আওয়ামী লীগের রাজনীতি আমার মনে হয় যে তরুণ প্রজন্মের হাতেই নিরাপদ হবে এবং কি তরুণ প্রজন্মের হাতেই আওয়ামী লীগকে ছেড়ে দিতে হবে। এদিকে আজ আনুষ্ঠানিকভাবে ডক্টর ইউনূসকে বয়কটের ঘোষণা দিল জামায়াতে ইসলাম। এই মাসের মধ্যেই পদত্যাগের আলটিমেটাম দিল ডক্টর ইউনূসকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিনিয়ত আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, বাংলাদেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমরা সবসময় চেষ্টা করি দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, বিএনপি, আওয়ামী লীগ এবং এনসিপি সহ দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট চলে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। দর্শকের বিষয়টা না বেশি না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যেন আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু ধারাবাহিকভাবে একটু দেখি আসি। জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমি মনে করি ওরা প্রধান যে কাজটা উনি সাফল্যের সঙ্গে করতে পারছেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিচ্ছে উনি। আর এর জন্য দায়ী থাকবে আমাদের দেশের এই যে মেরুদণ্ডহীন নীরব পলিটিক্যাল পার্টিগুলো। আওয়ামী লীগের এই আপনি নিষিদ্ধ করছেন, পলিটিক্যাল অ্যাক্টিভিটি নিষিদ্ধ করছেন, তো জাতীয় পার্টিকে পলিটিক্যাল অ্যাক্টিভিটি দেন না কেন? জাতীয় পার্টি তো আপনি নিষিদ্ধ করেন নাই, করতে দেন না কেন? ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল, ওদের ভিন্ন ভিন্ন রাজনীতি আছে, ওদের ভিন্ন ভিন্ন কৌশল আছে। এই জামাত একদিন যায়নি, পরের দিন গেছে, তো একই লোকের কাছে গেছে, একই লোক গেছে, তো একদিন না দিয়ে এটা তার রাজনৈতিক কৌশল, চাপ প্রয়োগের একটা কৌশল। যে আমার কথা না শুনলে অথবা আমাকে একটু কম আদর করলে আমি একটু কম যাব, আমি অভিমান দেখানো। অভিমান তো একটা মানবিক বৈশিষ্ট্য না, তো অভিমান দেখাচ্ছে তারা, প্রবলেম তো নাই, এটা হতেই থাকবে। কিন্তু মোদ্দা কথা হলো যে ঐক্যমত কমিশন যেটা হয়েছে এইটার যে কাজগুলো হচ্ছে আমার কাছে মনে হয় কি ভালো একটা রিপোর্ট হবে, অমুক হবে তমুক হবে, এইটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নাই না আমার কাছে মনে হয়। দেখেন, এরা যখন সংস্কার শুরু করছে তারও অনেক আগে বিএনপি একটা 31 দফা দিয়ে রাখছে। অনেক রাজনৈতিক দলেরও অনেক রকম প্ল্যান আছে, রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হবে না করতে হবে, তাদের নিজস্ব কিছু পরিকল্পনা কিন্তু সব রাজনৈতিক দলেরই টুকটাক আছে। তো এদের কাছে কি এই গভর্নমেন্ট এই ঐক্যমত কমিশনগুলো গঠন করার আগে, এই যে আপনার সংস্কার কমিশনগুলো করার আগে এদের কাছে কোনো প্রস্তাবনা চাইছে? এই যে আপনাদের কার কাছে কি কি প্রস্তাবনা আছে আমাদেরকে দেন, তারপরে আমরা এগুলো নিয়ে বসি। তাকে তারা চাইছে? চায় নাই। তারা কি করছে কি না, আপনার মনে করেন আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, এই যে সংবিধান সংস্কার কমিশন, এরা কি কাজ শুরু করার আগে সবাই কাছে চাইছে? হ্যাঁ, কাজ শুরু করার মধ্যেই সবাই গেছে, মানে কাজ শুরু করে দিতে চেয়েছে, কাজ শুরু করার আগে। না, আমি তো মনে করি কি যে জিনিসটা তাদের এই কমিশনটা করাই উচিত ছিল পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে। আমি পার্সোনালি মনে করি কয়েকজন এনজিও কর্মী, কয়েকজন সুশীল, এবং এগুলো যে হয় না রে ভাই, যে লোকগুলো আমি তো প্রথমেই দাবি করতাম আমাদের পলিটিক্যাল পার্টিগুলি গেছে তাদের সাথে যায়, আমি তো পার্সোনালি মনে করি যে প্রথমে প্রশ্ন করা উচিত আলী রিয়াজকে, আপনি কে ভাই? আপনি কি আপনার আমেরিকার সিটিজেনশিপ বাদ দিয়ে এখানে আসছেন? প্রথম প্রশ্ন, আপনি ওটা সারেন্ডার করে আসেন, তাহলে আপনার কথা আমি শুনবো। ওনারা যায় আদর আপ্যায়ন করে যায়, কি কারণে যায় ওনারা জানে। আমি আমাদের পলিটিক্যাল পার্টিগুলির এই প্রশ্ন
কেউ কি প্রশ্ন করছে যে হোয়াই মিস্টার আলী রিয়াজ আপনি কেন আপনি ওটা বাদ দিয়ে আসছেন? বাদ দিয়ে তো আসেন না আপনি। তো এরা করতেছে আমার দেশ তেমনি করে চলবো সেইটা বলে দিবে। ওনারা ডিসিশন, ওনারা একটা প্ল্যান করে নিয়ে আসছে, আমরা এটা করছি, আপনারা কোনটা মানবেন, টিক চিহ্ন দেন। ওনারা টিক চিহ্ন দিয়ে আসছে, টিক চিহ্ন দিয়ে আপনারা যেগুলো টিক চিহ্ন দেন ওটা আলোচনা হচ্ছে। আলোচনা কার ভাগ্য তারা নির্ধারণ করতেছে? জনগণের ভাগ্য নির্ধারণ করতেছে। তো উনিকে জনগণের ভাগ্য নির্ধারণ করা দায়িত্ব ওনারা কে দিছে? এখানে কোনো জনপ্রতিনিধি আছে? এর অনেক পলিটিক্যাল পার্টি গেছে, পলিটিক্যাল পার্টির শীর্ষ নেতারা গেছে, তারা কি জনপ্রতিনিধি? একটা পার্টি খুললে জনপ্রতিনিধি হয়ে গেল? পাবলিক তারা পাঠাইছে এখানে, উনি নিজে সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি একটা পার্টি করছি, আমি এই জনগণের উন্নতি করবো, এটা ওনার সিদ্ধান্ত। জনগণ বলছে আপনি আমার ভাগ্য নিয়ন্ত্রণ করেন, বলবেন তো। এখানে যাদের সঙ্গে মিটিং করতেছে ক্রাইটেরিয়াটা কি? কোন দলগুলো এখানে গেছে? সবগুলি নিবন্ধিত দল। নিবন্ধন কে দিছে? কোন নির্বাচন কমিশন দিছে নিবন্ধন? খেয়াল করেন। আচ্ছা, তার মধ্যে তাহলে এনসিপি কেমনে গেল? এনসিপি আন্দোলনের সামনে ভাগে ছিল, মানলাম। তাহলে আপ বাংলাদেশে ছিল সামনে, আপ বাংলাদেশ ছিল না? আলী হাসান, জুনায়েদ শাহ, ওরা তো সামনে ছিল, তো ওদেরকে ডাক্তার না কোটা। আমির আওয়ামী লীগের রাজনীতি আমার মনে হয় যে তরুণ প্রজন্মের হাতেই নিরাপদ হবে, এবং কি তরুণ প্রজন্মের হাতেই আওয়ামী লীগকে ছেড়ে দিতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, যারা এই মাতৃভূমিকে ভালোবাসে, তাদের হাতেই কিন্তু আমাদের এই বাংলাদেশকে ছেড়ে দিতে হবে। আমরা ইতিমধ্যে কিছু লক্ষ্য করেছি যে জুলাই আন্দোলন বা জুলাই আগস্টে যেই আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে যেমন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে, বুঝে হোক না বুঝে হোক, এবং কি তারা অনেকেই আপনার বিভিন্ন কলেজ থেকে আপনার মেসেজ পাঠানো হয়েছে যে আপনারা যদি আন্দোলনে অংশগ্রহণ না করেন তাহলে আপনাদের আইডি কার্ড বাতিল করে দেওয়া হবে। এরকম মেসেজ পাঠিয়েও কিন্তু শিক্ষার্থীদেরকে আন্দোলনে বাধ্যতামূলক নেওয়া হয়েছে। কিন্তু আসলে যারা দেশপ্রেমিক বা যারা দেশকে নিয়ে ভাবে, তাদের কিছু কার্যক্রম ইতিমধ্যে চোখে পড়ার মতন। জুলাই আগস্টের পরবর্তী সময়েও যে তারা এদেশের মুক্তিযুদ্ধ বা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা আঁকড়ে ধরতে চায়, এবং কি এদেশের আপনার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা এই দেশকে স্বাধীন করেছে 71 সালে, যে আমাদের বাংলাদেশ নামক একটি ভূখণ্ড আমরা পেয়েছি, যারা এগুলোতে বিশ্বাস করে, তাদের কিছু অ্যাক্টিভিটিস দেখে আমি আসলেই মুগ্ধ হয়েছি। এজন্যই আমি এই কথাটি বলেছি যে আগামীতে আপনার তরুণ প্রজন্মের হাতেই কিন্তু আওয়ামী লীগকে ছেড়ে দিতে হবে, এবং কি তরুণ নেতৃত্ব আওয়ামী লীগকে সামনে আনতে হবে, সামনের সারিতে। কারণ এটার প্রধান কারণ হচ্ছে যে যারা ইতিমধ্যে এনসিপি নামক একটি সংগঠন ইতিমধ্যে তারা গঠন করেছে, তারা কিন্তু ছাত্র আন্দোলনের একটি অংশ ছিল। কিন্তু তারা যে ছাত্র আন্দোলনের অংশ ছিল, তারা সেই দলটি গঠন করে বাংলাদেশের 30 লক্ষ ছাত্র দল এই সংগঠনে যুক্ত হয়নি। তার মানে এই সংগঠন করার মাধ্যমে তারা তাদের যে আন্দোলনের স্পিরিট এবং কি তাদের যে নৈতিকতা বা তাদের যে ব্যক্তিত্ব সবকিছু তারা বিসর্জন দিয়েছে। কারণ তারা এখন কোনো স্টুডেন্ট হিসেবে তারা আগামীতে এদেশের জনগণের কাছে মূল্যায়ন পাবে না। তারা একটি মাত্র রাজনৈতিক দলের আপনার নেতা হিসেবেই মানুষের কাছে মূল্যায়ন পাবে। যেমন এনসিপি যদি বলে যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা এখন এইগুলো করে পার পাবে না, কারণ তারা ইতিমধ্যে রাজনৈতিক দল গঠন করে ফেলেছে। তাদের এই বুকাসবাজি আর দেশের জনগণ খাবে না। কিন্তু যারা বুঝে না বুঝে আন্দোলনে গিয়েছিল, যারা এখন বুঝতে পারতেছে যে আমরা আসলেই ভুল করেছি, যে আওয়ামী লীগ রাষ্ট্র ভালোভাবেই পরিচালনা করেছিল, কিন্তু আমাদেরকে ভুল মেসেজ দিয়ে আমাদেরকে এই আন্দোলনে নিয়ে একটি বৈধ সরকারকে তারা পতন করে তারা এখন নিজেরা বাগবাটোয়ারা করে তারা একটি রাষ্ট্র এবং একটা দল গঠন করে ফেলেছে। আমরা এখন তাদের পিছনে নাই। এখন সেই লোকগুলোকে আমি মনে করি যে তাদেরকে আওয়ামী লীগের রাজনীতির ছায়াতলে তাদেরকে আনতে হবে, এবং কি আমাদের মাতৃত্ব এবং কি আমাদের মাতৃভূমির প্রেম এবং কি দেশপ্রেম এবং কি স্বাধীনতা যুদ্ধের যে পক্ষের শক্তি, তাদের যেই আপনার আবেগ অনুভূতি, এগুলোকে তাদেরকে দিয়ে আমরা যেন তাদেরকে নতুন একটি রাজনৈতিক পথ চলা, যদি তারা রাজনৈতিক পথে হাঁটতে চায়, তাদেরকে সেই সুযোগটি তৈরি করে দেওয়া আওয়ামী লীগের মাধ্যমে। আমার মনে হয় এটি এখন সময়ের দাবি। এই জন্য আমি বলেছি যে তরুণ প্রজন্মের হাতে কিন্তু আওয়ামী লীগ ছেড়ে দিতে হবে এবং কি তাদেরকে মূল্যায়ন করতে হবে। তাহলে আমার মনে হয় যে আগামীর আওয়ামী লীগ আরো স্ট্রং ভাবে এই বাংলাদেশে রাজত্ব করবে, এবং কি তারা এই রাষ্ট্রের জন্মদাতা আওয়ামী লীগ, এই সঠিক ইতিহাসগুলো কিন্তু এদেশের মানুষের কাছে পৌঁছাতে হবে এই ছাত্রদের মাধ্যমে। ছাত্ররা কিন্তু এদেশে আমাদের শত্রু না, যারা আওয়ামী লীগ করে তাদের শত্রু না ছাত্ররা। তারা বুঝতে পারেনি
তারা বুঝতে পারেনি, তাদেরকে শুধু একটি মেসেজ দিয়ে কোটা না মেধা এই একটা স্লোগান দিয়ে তাদেরকে ঘর থেকে বের করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে গিয়ে ডক্টর ইউনূস কতটা বিপাকে আছেন বা আদতে বিপাকে আছেন কিনা, প্রশ্নটা করার পেছনে কিছু কারণ আছে। দেখেন, ডক্টর ইউনূস এই কয়েক মাসের মধ্যেই তিনি প্রথম বলেছিলেন কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করার ইচ্ছা তার নাই, মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ইচ্ছা তার নাই, এরকম না বিষয়টা। এরপরে এই কিছু লোকজন, ওই যে বুলডোজার বাহিনী, তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্টের গণহত্যার মাখন রুটি খাওয়া পার্টি, এদের চাপে এবং আওয়ামী লীগ যাদের উপর নির্যাতন করেছিল সবচেয়ে বেশি জামাত ইসলাম, তাদের এবং ছাত্র শিবিরের চাপে কিছু লোক, তাও জামাত ইসলামী ছাত্র শিবিরের সব লোক আসেনি, কিছু লোক, এদেরকে বলা হয় যে অ্যারেঞ্জ করে এরা শাহবাগ করে যমুনার সামনে হাউকাউ করছে, পুরো উপদেষ্টা পরিষদ বৈশা বললো কি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ভালো কথা, দেশের মানুষ আছে, ঠিক আছে, দেশ তাও শান্তিতে থাকুক, এরকম একটা সিচুয়েশন। তো আর রাজনীতির দিকে যাক, বাংলাদেশের রাজনীতির উপর মানুষ ত্যক্ত, বিরক্ত, বীতশ্রদ্ধ, রাজনীতিটা ফেল করেছে, ব্যর্থ হয়েছে। এই কারণে তো ডক্টর ইউনূসের মতো লোক একজন বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রদান করেছে। এরপরে যখন এখন ইলেকশন সাবজেক্ট আস্তে আস্তে আসতে শুরু করলো, আওয়ামী লীগের ভোটার কত ওই আঙ্গুলে গুইনা পারা যায় না। গবেষকরা গবেষণা করে বলে যে এটা কয়েক কোটি হবে ভোটার, শুধু জনসমর্থন তো পরে। ভয়েস অফ আমেরিকা জরিপ করে বলছে যে দেশের 57% মানুষ চায় যে আওয়ামী লীগ রাজনীতি করুক। বিচারের জায়গায় বিচার করেন না, চোর বাটপারের বিচার করেন, আওয়ামী লীগের দুর্নীতি পরায়ণদের বিচার করেন, আওয়ামী লীগের যারা লুটেরা তাদের বিচার করেন, ধরে আনেন। বাংলাদেশের মানুষ এখনো খুশি হবে, আওয়ামী লীগের লোকজন তার চেয়ে বেশি খুশি হবে যে এদেরকে যদি এখন ঝুলায় আপনারা বিচার করেন, ওই ফার্ম গেটের রাস্তার মাঝখানে ওভারব্রিজে ঝুলায় যদি বিচার করেন, তবুও মানুষকে পড়বে যে এই চোরে বদমাইশদের বিচার হওয়া দরকার। কিন্তু ওই যে মাথা ব্যথায় মাথা কেটে দেওয়ার একটা কাহিনী। আচ্ছা, ইউনূস সাহেব কোন দলকে নিষিদ্ধ করবেন না করলেন, করে গিয়ে অনেক কি দেখছেন যে এই লোকগুলো যদি ভোট না দেয়, ভোট দিতে না যায়, নৌকা মার্কা দেখে ভোট দিতে না যায়, আগে যেরকম ধানের শীষ নাই দেখে ধানের শীষে অনেক মানুষ ভোট দিতে যেত না, ভোট পড়তো 8-10%, এইবার যদি মোটামুটি এরকমই হয়, ফুললি দেশে মানুষ যদি 20%-30% ঠিক মতো ভোট না দেয়, তাহলে অবস্থাটা কি হবে? বিএনপি রেডিমেড এই মোয়াটা খাইতে চাচ্ছে কিনা, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, বিএনপিতে চায় কিনা। লন্ডনের চেথাম হাউসে গিয়ে প্রথম বোঝা গেল যে ডক্টর সাহেব খুব একটা স্বস্তিতে নাই। চেথাম হাউস বক্তৃতাতেই তিনি প্রথম বললেন, আওয়ামী লীগকে তো আমরা নিষিদ্ধ করি নাই, তাহলে কি করছেন? কার্যক্রম নিষিদ্ধ করছেন। এইবার ওই লন্ডনে থাকতে বিবিসি আবার পেঁচায় ধরছে, বিবিসি বারবারই বলতেছে, কয়েকবার 3-4বার প্রশ্ন করছে যে আওয়ামী লীগ তো আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন, আওয়ামী লীগের যে ভোটারেরা কোথায় ভোট দিবে, আপনি অংশগ্রহণমূলক বলছেন, বলে যে অংশগ্রহণমূলক কোন রাজনৈতিক দল অংশ না নিলেই খালি অংশগ্রহণমূলক না, এটা বলা যাবে না, দেশের মানুষ ভোট দিলে হলো। দেশের মানুষ ভোট দিবে কই? আওয়ামী লীগের লোকজন তো তার প্রার্থী না পাইলে ভোট দিবে না। উনি আবার ঘুরায় ফিরায় বলেন, না আওয়ামী লীগকে তো আমরা নিষিদ্ধ করি নাই, এটা সাময়িক সময়ের জন্য করছি, বিবিসি ধরে বসলো, তাহলে কি তারা ইলেকশন করতে পারবে? কারণ আমি সেটা বলছি না, নিষিদ্ধ এখন এটার সিদ্ধান্ত নিবে ইলেকশন কমিশন। বুঝেন দেখি, মানে তালগোল একটা মানুষ যখন পাকায়, যখন তার বলার আর সীমা থাকে না, তখন সে কোথায় আটকায়। ইলেকশনের সিদ্ধান্ত নিবে নির্বাচন কমিশন। কেমনে? আর 2 দিন আগেই তো আপনারা উপদেষ্টারা বৈশাখ যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেন, তখন একদিন বাদেই নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলো। কোথায় করলো? আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী। তো সরকার কি চায় এটার উপরে নির্বাচন কমিশন গুরুত্ব দেয় না। ধরলাম এই নির্বাচন কমিশন সরকারের তল্পি বাহক না, আগের গুলোর মতো না, মাইনে নিলাম, অনুরোধে ঢেকে গেলাম। কিন্তু এখন কি নির্বাচন কমিশন যদি বলে বসে যে আমরা আওয়ামী লীগের ইলেকশন করতে দিব, আপনি মানবেন? মানে ডক্টর সাহেব মানবেন কিনা? ডক্টর সাহেবের প্রশ্ন করতেছে, উনি মানবেন? আর ওনার যে আছে হাসনাত সাহেব, সাজিদ সাহেব, ওই যে 150 লোক নিয়ে গেছে ইলেকশন কমিশন দখল না তো, মানে অবস্থান করতে, তো এরা তো আবার লাফালাফি শুরু করবে। এমনি বলে ইলেকশন কমিশনেরই সফল করতে হবে, এটা নাকি নিরপেক্ষ না, মানে তাদেরকে 2-1টা আসন পাওয়ায় দেওয়ার মতন অবস্থা না, এরকমই তো আমরা বুঝে নিব। তো আওয়ামী লীগ যদি ইলেকশন করতে দেয় ইলেকশন কমিশন, আমি তো মনে আগার গাইড পাথর রাখবে না, এরা যেই পরিমাণ বুলডোজার নিয়ে অভ্যস্ত হয়েছে। আচ্ছা, এখন আওয়ামী লীগকে তারা এমন একটা সিচুয়েশনে ফেলার পরে আওয়ামী লীগ কিছু করে না, কার্যক্রম নেই, কেউ এর পক্ষে কথাও বলে না। কিন্তু ওই যে আমি কয়েকদিন ধরেই বলছিলাম আপনাদেরকে, এরা কোথায় যেন স্বপ্ন দেখে, এদের মধ্যে একটা অলৌকিক আত্মার, প্রেতাত্মার স্বপ্ন, সেই প্রেতাত্মার রূপটা হচ্ছে আওয়ামী লীগ রূপে। এই আসলো বলে, এই করিলে এই চলে আসবে, এরকম একটা সাপোর্টের উপর বাংলাদেশের মানুষের আছে। ভোটটা হতে দেন না, ভোটটা হলে পরে, হ্যাঁ আমরা সবসময় বলি এখন যে ভোট আছে, আওয়ামী লীগ ফিল্ডে থাকলে তো বিএনপি পাস করবে, অনেকে তাই মনে করে। যদিও দিনকে দিন অবস্থা অন্যদিকে যাচ্ছে, দিনকে দিন বিএনপির ভেতরকার যে এইসব কাণ্ড কারখানা, এই তৃণমূলের কিছু নেতা কর্মীর যেসব কাণ্ড কারখানা, এগুলো অনেক কিছু চ্যালেঞ্জিং হয়েছে। এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ওই দিন বললো না যে বিএনপি 50 থেকে 100 আসনের বেশি পাবে না? আমার ভিতরে তীব্র একটা সন্দেহ ঢুকছে। কয়েকদিন আগে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছিল না যে 5ই আগস্ট মানুষ যেরকম বুঝতে পারেনি কিছু একটা হয়ে যাবে, আগামী ইলেকশনে এনসিপি এমনি আগাচ্ছে যে তারা কিছু একটা করে ফেলবে। কেউ যদি প্রশ্ন করে ডোনাল্ড ট্রাম্পের কোন জিনিসটা প্রেডিক্ট করা যায়, আমার জবাব হবে এরকম, তার আনপ্রেডিক্টেবিলিটিটাই প্রেডিক্ট করা যায়। মানে কতটা আনপ্রেডিক্টেবল সেটাই আসলে আমরা কখনো খুঁজে পাবো না। ওয়েস্টে কেউ ফান্ড করে এমনও বলে যে ট্রাম্পকে প্রেডিক্ট তিনি নিজেও সম্ভবত করতে পারেন না। মানে তিনি একটা কথা কখনো হয়তো বললেন, সেই কথাটা হয়তো মন থেকেই বলেছিলেন, কিন্তু উনি এত ইম্পালসিভ
উনি হঠাৎ হঠাৎ যে কোনো কিছু করে ফেলতে পারেন। আমরা নিশ্চয়ই এর মধ্যে এই খবরটা দেখেছি, আমেরিকা ইরানে হামলা করেছে। আমেরিকা ইরানে হামলা করবে এই সম্ভাবনা বেশ ভালোভাবেই ছিল। আমি গতকাল তার একটা বক্তব্যের সূত্র ধরে বলেছি যে তিনি এই সম্ভাবনাটা রাখছেন। এটা তিনি নেহায়াত যে ইরানকে ভয় দেখাতে চাইছেন তা না, তিনি এই সম্ভাবনাটা রাখছেন। কিন্তু যে কারণে কেউ কেউ বা অনেকেই একটু অবাক হয়েছেন সেটা হলো একটা মানুষ এতটা আনপ্রেডিক্টেবল হবেন এটা হয়তো অনেকেই ভাবেননি। আমরা জানি ইসরায়েল ইরানের সংঘর্ষ শুরু হয়ে যাওয়ার পর, আমি কয়েকদিন আগে বলেছিলাম যে এটা একটি যুদ্ধ বলা যাবে না, কারণ দুটো দেশের কেউই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি। সেই সংঘর্ষের পর একটা পর্যায়ে এসে ডোনাল্ড ট্রাম্প ইরানকে 2 সপ্তাহ সময় দিয়েছিলেন যেন এর মধ্যে ইরান তার দাবি মেনে নেন, নিঃশর্ত আত্মসমর্পণ এবং তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করা ইত্যাদি। অনেকেই ভেবেছিলেন এই 2 সপ্তাহ তিনি সময় নিচ্ছেন, যে কোনো কারণেই হোক, এটা হতে পারে যে এর মধ্যে ইরানের উপরে চাপ তৈরি করবেন, নেগোশিয়েট করবেন, অথবা হামলার প্রস্তুতি নেবেন। হামলার জন্য কিছু মিলিটারি হার্ডওয়্যারের প্রস্তুতি প্রয়োজন হয়। কিন্তু এই 2 সপ্তাহ সময় তিনি দেবেন এই রকম একটা আলাপ হয়েছিল, কিন্তু না, দেখা গেল তিনি ইরানের 3টা পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান 3 জায়গাতেই অ্যাটাক করেছেন। বিশেষ করে ফোর্দোর কথা তিনি আলাদাভাবে বলেছেন তার ট্রুথ সোশ্যাল স্ট্যাটাসে, যেটার মাধ্যমে তিনি এই হামলার কথা বিশ্ববাসীকে জানিয়েছেন। সেখানে বিশাল বমিং হয়েছে ইত্যাদি ইত্যাদি। কারণ দীর্ঘদিন থেকে মানে এই সংঘর্ষ হওয়ার পর দীর্ঘ সময় ধরে ফোর্দো যে পারমাণবিক স্থাপনা সেটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। সেখানে তাদের সবচেয়ে সফিস্টিকেটেড, সবচেয়ে মানে মূল সেন্ট্রিফিউজগুলো যেগুলোর মাধ্যমে ইউরেনিয়াম এনরিচমেন্ট হয়, সেই সেন্ট্রিফিউজগুলো ওখানে সবচেয়ে বেশি আছে এবং সেটা পাহাড়ি এলাকায় খুবই মাটির গভীরে আছে। সেখানে আমেরিকা অ্যাটাক করে সেটাকে ধ্বংস করবে এই আহ্বান নেতানিয়াহু জানাচ্ছিলেন, কারণ যে বোমা দিয়ে এটা ধ্বংস হওয়া সম্ভব বলে বলা হচ্ছিল GBU-57, সেই বোমা আমেরিকারই আছে। শুধু সেটা না, সেই বোমা ভীষণ ভারী, 13-13.5 টন ওজন একটা বোমার। সেই বোমাটা ক্যারি করে নিয়ে যাওয়ার মতো বিমান একমাত্র আমেরিকারই আছে, B-2 স্পিরিট। ইনফ্যাক্ট B-2 দিয়ে অ্যাটাক হয়েছে, এটাই আমরা এখন পর্যন্ত জানতে পারছি। জনাব ট্রাম্প যে কাজটা করলেন সেটা খানিকটা অবাক কারো লাগলো যে 2 সপ্তাহ আগেই, এটা ওই যে বললাম তার আনপ্রেডিক্টেবিলিটিটাই প্রেডিক্টেবল, সুতরাং এটাও খুব অবাক হওয়ার ব্যাপার না। আমরা একটু আলোচনা এখন করবো এটার ইম্প্যাক্ট কি হতে পারে, এটা ভবিষ্যতে কি রেজাল্ট আমাদের দিতে পারে। মধ্যপ্রাচ্যে কি একটা অল আউট যুদ্ধ বেঁধে যাবে, ইরানের কি করলে তার দিক থেকে ভালো হয়। সবার আগে আমরা একটু জানতে চাই কতটা ক্ষয়ক্ষতি হতে পারে। যেমন ধরুন আমরা ফোর্দো নিয়ে এই কথা বলি, মানে এখানে বাংকার ব্লাস্টার দিয়ে এটা ধ্বংস করা যাবে এই সম্ভাবনা খুব কম। মানে GBU-57 এর পেনিট্রেটিং পাওয়ার যতটা, নাতাঞ্জে যে স্থাপনা আছে, ভূগর্ভস্থ স্থাপনা, সেটা আরো নিচে আছে বলেই পপুলারলি নোন। মানে এগুলো প্রত্যেকটা আসলে ক্লাসিফাইড তথ্য, সবই ক্লাসিফাইড, মানে এটা কত নিচে আছে সেটাও ক্লাসিফাইড, এমনকি GBU-57 এর যে তথ্য পাই যে এটার পেনিট্রেটিং পাওয়ার এতটা, এটাও আসলে ক্লাসিফাইড তথ্য। এগুলো অনেকগুলো বিভিন্ন সূত্র থেকে পাওয়া যায়। তো ইভেন এমন বলা হয়েছে যে একটা বোমা মারা হলো, সেটার একটা ক্রেটার তৈরি হলো, সেখানে ঠিক একই পয়েন্টে আরেকটা, তাহলে সেটা আরো বেশি ভেতরে যাবে, তারপর আরেকটা, এরকম বেশ কয়েকটা হামলা করলে হয়তো নাতাঞ্জের ভূগর্ভস্থ জায়গা ধ্বংস করা যেত। যদিও ট্রাম্প দাবি করেছেন এটা ধ্বংস করা গেছে, পুরোপুরি ধ্বংস করা গেছে। আবার ইরানের দিক থেকে বলা হচ্ছে এখানে কিছুই হয় নাই, যেটা প্রবেশ পথে সামান্য কিছু এদিক সেদিক হয়েছে, কিন্তু মেজর কিছু হয়নি। কিন্তু তার চেয়ে জরুরি কথা, খুবই প্রেডিক্টেবল একটা হামলা এখানে হবে, এখানে বা অন্যান্য নিউক্লিয়ার যে সাইটস আছে সেখানে হবে, এটা তো ইরান জানে। তো কি হয়, আমরা যখন কখনো বাসা ছেড়ে চলে যাই, বাসায় তালা দিয়ে যাই, ঢাকা বা বিভিন্ন শহরের ডাকাতি হয়, মানে আমরা ডাকাতি বলি কিন্তু এগুলো আসলে বার্গলারি, আমার ঘর ভেঙে ঢুকে জিনিসপত্র নিয়ে যায়। আমরা দামি জিনিসপত্র সামলে নেই, স্বর্ণ থাকলে সেটা নিয়ে যাই, সাথে কারো কাছে দিয়ে যাই, টাকা নিয়ে যাই। তো আমরা একটা রিস্ক খুবই কম থাকলেও সেটা অনুযায়ী আমরা সাধারণ মানুষের ব্যবস্থা নেই। কথাটা এই জন্য বললাম, যা করা হলো, ধরে নিলাম যে ফোর্দো পুরো ধ্বংস করে ফেলা গেছে, ইরান তার ফিসাইল ম্যাটেরিয়াল এখানে রাখার তো কোনো কারণ নেই। সেন্ট্রিফিউজের একটা বড় অংশ সেখান থেকে সরিয়ে ফেলার কথা। ইরানের সাথে ইসরায়েলের যখন সরাসরি আক্রমণই শুরু হলো, আমাদের মনে আছে নিশ্চয়ই সিরিয়াতে ইরানি কনসুলেটে হামলার পর ইসরায়েল পরস্পরকে হালকাভাবে খুব মিন করে খুব ধ্বংস করার জন্য অ্যাটাক করেনি, কিন্তু হামলা শুরু করেছে। তো তখন থেকেই ধারণা করা যায় তারা এই জিনিসগুলো সরিয়ে ফেলেছে। আর গত কিছুদিনে তো তারা বড় স্কেলে সেটা সরিয়ে ফেলার কথা। এটা খুবই মানে সাধারণ কাণ্ড জ্ঞান। ইরানও তাই দাবি করছে যে তাদের জিনিসপত্র ওখানে নাই, তারা এগুলো সরিয়ে ফেলেছেন। ফলে আমেরিকার এই হামলাটা কি তাহলে শুধুমাত্র ফেস সেভিং? এবং আমি এটাও বলতে চাই, নিউক্লিয়ার যে স্থাপনা তার চাইতে একটা বড় মাথা ব্যথা এখন ইসরায়েল এবং আমেরিকার আছে। এটা সবচেয়ে জরুরি ব্যাপার, আসবো সেই জায়গায়। এখন ইরান কি করতে পারে? ইরান শুরু থেকেই পাল্টা হুমকি দিচ্ছিল, আমেরিকা যদি হামলা করে এটা মধ্যপ্রাচ্যে একটা ওয়াইড স্প্রেড যুদ্ধ শুরু করে দিতে পারে, কারণ ইরান আমেরিকার বিভিন্ন স্থাপনায় হামলা করবে। মধ্যপ্রাচ্যে আমেরিকার বহু জায়গায় আমেরিকার সামরিক ঘাঁটি আছে, সমুদ্রে আমেরিকার নৌবহর আছে, প্রত্যেক জায়গায় হামলা করবে, এটা ইরান বলেছে। এবং এই যুদ্ধের পর, মানে এই আমেরিকার এই হামলার পর ইরানের যে প্রধান ধর্মীয় গুরু আয়াতুল্লাহ আলী খামেনি, ধর্মীয় গুরু বলছে কিন্তু আসলে ডিফ্যাক্টো ইরানের প্রধান শাসক তিনি, তার উপদেষ্টা হামলার আহ্বান জানিয়েছেন। শুধু তাই না, আরেকটা
আলোচনার ব্যাপার আছে, সেটা আলাদা ভিডিও করতে চাই। সেটা হচ্ছে হরমুজ প্রণালী, হরমুজ স্ট্রেইট, যেটা দিয়ে পৃথিবীর অয়েল ট্রান্সপোর্টের 1/3 মতো হয়, অয়েল অ্যান্ড গ্যাস। তো সেটা বন্ধ ইরান করে দেবে, সেরকম একটা ইরানের পক্ষে এটা সম্ভব। বন্ধ মানে হচ্ছে এটার রুটটাকে এতটাই রিস্কি করে তোলা যাতে জাহাজারি দিক দিয়ে না যায়। আমরা জানি কিছুদিন আগে হুতিদের সাথে সংকটের সময় বাবাল মান্দেব যে স্ট্রেইটটা আছে সেটা দিয়ে তেল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল এবং জাহাজগুলোকে অনেক দীর্ঘ পথ ঘুরে ঘুরে আসতে হয়েছিল। সো একই রকম পদক্ষেপ ইরানের পক্ষে নেওয়া সম্ভব, কিন্তু এটা আবার খুব সহজও না, তার নানান ইস্যুতে নানান ক্যালকুলেশন। ইরান এটা করবে কিনা সেটা সময় বলবে। এখন ইরান রিটালিয়েট করবে কিনা সেটা হলো সবচেয়ে জরুরি প্রশ্ন। দুটো ইস্যু আছে। একটা হলো ইরান আমেরিকার এরকম একটা আক্রমণের পর সে আগে একটা হুমকি দিয়ে রেখেছে, সে যদি এখন পাল্টা কিছু না করে এটা ইরানের রাষ্ট্র হিসেবে তার প্রেস্টিজের সমস্যা করে। সে মধ্যপ্রাচ্যে একটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে তারা টার্গেট করেছে। অত্যাচারের শিকার হয়েছি, তারপরেও শেখ হাসিনার কাছে কেউ আত্মসমর্পণ করেনি। এই দেশের মানুষই নির্ধারণ করবে তাদের শাসক কি হবে। আমরা এইটুকুই বলবো যে চক্রান্ত ষড়যন্ত্র এখনো কমছে না। পার্শ্ববর্তী দেশ তারা যখনই দেখেছে ডক্টর ইউনূস সাহেব এবং তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছে, এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য কুৎসা এবং অপপ্রচার সেখান থেকে চালানো হচ্ছে। তারা মনে করেছিল যে ভিন্নভাবে ভিন্ন কায়দায় তারা তাদের যে শীর্ষ সাগরেদ যারা, বাংলাদেশের যে রাজনৈতিক দলটি 16 বছর মানুষের উপর নিপীড়ন করেছে, জনগণের টাকা লুট করেছে, লুট করে সে টাকা পাচার করেছে, যাদের বাড়িঘর এখন দুবাই, কানাডা, সিডনি, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, যারা একেবারে মানে বেহেশতের স্বর্গীয় সুখ লাভ করে সেখানে অবস্থান করছেন, যারা পালিয়ে গেছেন, আর যারা মানে বেশি দূর যেতে পারেননি তারা পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছেন, তাদেরকে পুনর্বাসনের জন্য আজকে মানে ভারতীয় নীতি নির্ধারকরা তারা নানা প্রচেষ্টা চালাচ্ছে। এবং এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো আন্দোলনের ফসল। 16 বছরের নিরন্তর আন্দোলন এবং জুলাই আগস্টের যে রক্ত ঝরা আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে, এই পতনটাকে তারা সহ্য করতে পারছে না। তাই এই আন্দোলনের যিনি প্রধান আর্কিটেক্ট, এই আন্দোলনকে যিনি প্রধান পৃষ্ঠপোষকতা দান করেছেন, গোটা জাতিকে সংগঠিত করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে তারা টার্গেট করেছে। 16 বছর ধরে তাকে টার্গেট করে রেখেছিল, নানা কুৎসা দিয়েছে। তাদের এখানকার যে শিখণ্ডী, তাদের এখানকার যে চেলা চমুন্ডরা, আপনার শেখ হাসিনা থেকে শুরু করে প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন মিডিয়াকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে তার বিরুদ্ধে অপপ্রচার করত। এখন তারা সেখানে পালিয়ে গিয়ে তাদের যারা মেন্টর, তাদের যারা গুরু, তাদেরকে দিয়ে আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার করত। 18 কোটি দেশের মানুষ এখানে, পৃথিবীর যত বড়ই শক্তিধর দেশ হোক, তারা যদি মনে করে এদেরকে আমরা নিয়ন্ত্রণে রাখবো, বশে রাখবো, এদেরকে আমরা দমিয়ে রাখবো, এদের উপর আমরা মাতবরি করব, এদেশের মানুষ সেটা কোনোদিনই সহ্য করেনি, এখনো সহ্য করবে না। এই দেশের মানুষই নির্ধারণ করবে তাদের শাসক কে হবে। তারাই ভোট দিয়ে ঠিক করবে কোন দলকে তারা। আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। আর আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখাবো না কোনো ভিডিওতে, তখন মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।